গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে জীবনের প্রবাহ মাত্রার উপরে তোমাদের যে মক টেস্ট সিরিজ আমরা আলোচনা করছি, তাতে আলোচনা করা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং এএনএম জিএনএম পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের প্রশ্ন। আমাদের আজকে প্রথম প্রশ্ন, জরায়ু যঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? জলজ উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ এবং সাধারণ উদ্ভিদ। তো সঠিক উত্তর হয়ে যাবে লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট, যাদেরকে আমরা সুন্দরবনের দেখতে পাই, তাদের মধ্যে আমরা জরায়ু যঙ্কুরোদ্গম দেখতে পাই। জরায়ু যঙ্কুরোদ্গম কিন্তু আমরা সুন্দরী গাছে দেখতে পাই না। সুন্দরী গাছে আমরা এই জরায়ু যঙ্কুরোদ্গম দেখতে পাই না। সুন্দরী বাদে বাকি কিছু গাছে আমরা জরায়ু যঙ্কুরোদ্গম দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, এপিজোম নিম্নের কোনটিতে পাওয়া যায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এই এপিজোম এর আরেকটি সাধারণ নাম আছে, যাকে আমরা বলি হচ্ছে প্লাজমিড। এই এপিজোম এর সাধারণ নাম হচ্ছে প্লাজমিড, বা আরেকটি নাম হচ্ছে প্লাজমিড। তো তোমরা প্রত্যেকেই জানো প্লাজমিড কাকে বলে। আমরা ব্যাকটেরিয়ার মধ্যে যে জিনোম দেখতে পাই, সেই জিনোম বাদে আর একটি জিনোম দেখতে পাই। এই ব্যাকটেরিয়ার যে এক্সট্রা জিনোম দেখতে পাওয়া যায়, একে প্লাজমিড বলে। এক্সট্রা যে ডিএনএ থাকে, তো এটা আমরা ব্যাকটেরিয়ার কোষে দেখতে পাবো। ব্যাকটেরিয়ার কোষে আমরা প্লাজমিড দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদে পুষ্প এবং স্ত্রী পুষ্প উভয় উৎপন্ন হয় তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। এখানে মনে রাখবে, এই ধরনের উদ্ভিদ কিন্তু উভয় লিঙ্গ বলা হয় না। উভয় লিঙ্গ বা এক লিঙ্গ, এই দুটো কথাই কিন্তু আমরা ফুলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ঠিক আছে, উভয় লিঙ্গ ফুল হয় বা এক লিঙ্গ ফুল হয়, ঠিক আছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উভয় লিঙ্গ উদ্ভিদ বা এক লিঙ্গ উদ্ভিদ হয় না। উদ্ভিদের ক্ষেত্রে সেটা সহবাসী বা ভিন্নবাসী বলা হয়। যেহেতু স্ত্রী পুষ্প এবং পুংপুষ্প একই উদ্ভিদে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সহবাসী উদ্ভিদ বলবো। এই সহবাসী উদ্ভিদ আমাদের লাউ, কুমড়ো, আম এরকম বিভিন্ন ধরনের গাছে আমরা পেতে পারি। ভিন্নবাসী উদ্ভিদ বলতে যে সমস্ত গাছে শুধুমাত্র পুরুষ ফুল বা শুধুমাত্র স্ত্রী ফুল হয়, পেঁপে, তাল, নারকেল, এগুলো সব ভিন্নবাসী উদ্ভিদের উদাহরণ। একটি সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের স্তরকে বলা হয় টেস্টা। পরবর্তী প্রশ্ন, ডিএনএ নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদান প্রয়োজন? নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড কিন্তু ডিএনএ গঠনগত এবং কার্যগত একক বা গঠনগত একক নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কাকে বলবো? নিউক্লিওটাইড তৈরি হওয়ার জন্য দরকার হচ্ছে আমাদের একটা ডিঅক্সিরাইবোজ সুগার, দরকার হচ্ছে আমাদের একটি ফসফরিক অ্যাসিড, এবং এই সুগারের সাথে থাকবে হচ্ছে আমাদের একটা নাইট্রোজেন বেস। আবার অপোজিট থেকেও এখানে একটা সুগারের সাথে নাইট্রোজেন বেস থাকবে এবং এখানে একটা ফসফরিক অ্যাসিড থাকবে। এই দুটো নাইট্রোজেনের মধ্যে আমরা ডবল বন্ড বা কখনো কখনো ট্রিপল বন্ড দেখতে পাই। এইটুকু অংশ নিয়ে আমাদের একটা নিউক্লিওটাইড গঠিত হয়, যেটা ডিএনএর গঠনগত উপাদান। এই ডিএনএর গঠনগত উপাদানের মধ্যে আমাদের ফসফরিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এই তিনটি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1, 2 এবং 3। দুটি অসম আকৃতির গ্যামেটের মিলনকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি উভয়ের সঠিক উত্তর, কিন্তু যেহেতু এখানে অসম আকৃতির মিলন বলেছে, তাহলে সেখানে আমরা অ্যানাইসোগ্যামি বলবো। এবং উগ্যামি কিন্তু একটি অ্যানাইসোগ্যামিরই ভাগ। ঠিক আছে, আমরা এখানে অপশন অনুসারে এটা অ্যানাইসোগ্যামি করব। যদি দুটি সম আকৃতির গ্যামেটের মধ্যে মিলন হয়, তাহলে তাকে আমরা আইসোগ্যামি, এবং যদি দুটি অসম আকৃতির গ্যামেটের মধ্যে মিলন হয়, তাদেরকে আমরা অ্যানাইসোগ্যামি বলবো। মানুষের ক্ষেত্রে উগ্যামি দেখা যায়। উগ্যামিতে যে স্ত্রী গ্যামেট থাকে, সেই স্ত্রী গ্যামেটটি আকারে বড় এবং নিশ্চল হয়, এবং যে পুরুষ গ্যামেট থাকে সেটি আকারে ছোট এবং সচল হয়। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশ বিস্তার করতে পারে? অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক। আমরা ভাইরাসের কথা পড়েছি, যে ভাইরাস সজীব কোষে সজীবের মতো আচরণ করে এবং সজীব কোষের বাইরে ও মৃত সাবস্টেন্সের মতো আচরণ করে। তাহলে অবশ্যই ভাইরাসই অপশন হবে যে সজীব কোষে বংশবিস্তার করতে পারবে। পরবর্তী প্রশ্ন, দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াস কি বলে? এখানে যে অপশনগুলো আছে, এই প্রশ্নটি একটু ভুল আছে কোনো কারণে, তো এর সঠিক উত্তর এখানে নেই। দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে আমরা দেহের নর্মাল যে নিউক্লিয়াস সেটাই বলবো। লিডিকের কোষ নিম্নের কোথায় দেখা যায়? অবশ্যই এটা লিডিকের কোষ আমাদের শুক্রাশয়ে দেখা যাবে। এই লিডিকের কোষ থেকে আমাদের টেস্টোস্টেরন হরমোন খরিত হবে। মেল হরমোন, যে টেস্টোস্টেরন হরমোন হয়, সেই টেস্টোস্টেরন হরমোন এই লিডিকের আন্তঃকোষ থেকে বা লিডিকের কোষ থেকেই খরিত হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি প্রজনন তন্ত্রের সাথে যুক্ত? মূত্রত্যাগ, রজনীবৃত্তি, প্রসব এবং যাই হোক, এখানে অপশনটা বোঝা আছে কি আছে, তো এর সঠিক উত্তর হবে আমাদের প্রসব। প্রসব কিন্তু আমাদের প্রজনন তন্ত্রের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, বর্ষবলায় কোন প্রকার বৃদ্ধির ফলে গঠিত হয়? আমরা জানি যে দ্বিবীজপত্রী বা সাধারণত বড় যে উদ্ভিদ হয়, তাদের মধ্যে বর্ষবলয় তৈরি হয়। এই বর্ষবলয় গৌণ বৃদ্ধির ফলে গঠিত হয়। একজন সাধারণ মানুষের দেহে কতগুলি ক্রোমোসোম থাকে? খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো 46টা ক্রোমোসোম থাকে।
ডিএনএতে কি ধরনের শর্করা থাকে? ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। ডিঅক্সিরাইবোজ শর্করার জন্য ডিএনএকে আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলি, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এর যে সুগারের গঠন, তার মধ্যে 5 কার্বনযুক্ত একটা শর্করা আমরা দেখতে পাই এবং এরকম টাইপের সেই শর্করা গঠন হয়, যেখানে এখানে 1 নম্বর, 2 নাম্বার, 3 নাম্বার, এখানে একটা এবং এখানে একটা 5 নাম্বার কার্বন থাকে। 1 2 1 2 3, এখানে 4 এবং এখানে 5 নাম্বার কার্বন থাকবে। এই যে 5 নাম্বার কার্বন থাকে, এখানে CH2OH থাকে এবং এর অপর প্রান্তে H থাকে। আর বাকি প্রত্যেকটায় যে এখানে আমরা আর্ম দেখতে পাচ্ছি, এখানে H এবং OH, H এবং OH এবং H এবং OH দেখি। তো এটাকে যদি আমরা নামকরণ করি তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এভাবে বোঝাবো। এই যে 2 নম্বর কার্বন, সেখানে আমাদের শুধু 2 সাইডে হাইড্রোজেনই থাকে, এখানে কোনো অক্সিজেন থাকে না। তাহলে 2 নম্বর কার্বন থেকে আমাদের একটা অক্সিজেনের ডিসপ্লেসমেন্ট ঘটেছে, সেই জন্য এটা ডিঅক্সিরাইবোজ শর্করা। এই যে গঠনটা, এটা তোমাদের পরীক্ষায় আসার কোনো চান্স নেই, কিন্তু এটা বলে রাখা হলো এই কারণে যে কেন এদেরকে আমরা ডিঅক্সিরাইবোজ বলি, সেটা যাতে তোমাদের ভালো মতো মনে থাকে। তো ডিঅক্সিরাইবোজ শর্করা বলবো আমাদের 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেনের ডিসপ্লেসমেন্ট ঘটেছে সেই জন্য। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদের 2n ক্রোমোসোম সংখ্যা যদি 40 হয় তাহলে শস্য নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা কত হবে? আমরা প্রত্যেকে জানি যে শস্য নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা কিন্তু আমাদের 3n। তো 2n যদি 40 হয় তাহলে n হবে হচ্ছে 20, n যদি 20 হয় তাহলে 3n হচ্ছে আমাদের 60। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের 60টি। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতেই পারে যে 2n ক্রোমোসোম সংখ্যা যদি 40 হয়, আমাদের এই ধরনের প্রশ্ন থেকে n এর যে ভ্যালু সেটা বের করে নিতে হয়। এরপরে আমাদের মনে রাখতে হবে যে গ্যামেট বা পোলেন বা আমাদের নির্মিত মানে ভ্রূণস্থলীর ভেতরে যে সেলগুলো থাকে, সেখানে সাইনারচিডস বা প্রতিপাদক কোষ, এই সমস্ত ধরনের কোষের মধ্যে কিন্তু n সংখ্যক ক্রোমোসোমই থাকে। আর তাছাড়া শুধুমাত্র শস্য নিউক্লিয়াসের মধ্যে 3n থাকে এবং এছাড়া পাতা, মূল, কাণ্ড বা গাছের বিভিন্ন বাকি অংশের মধ্যে 2n করে নর্মাল যেরকম নিউক্লিয়াস থাকার কথা সেরকমই থাকে। তো আমরা এখানে n এর সংখ্যা বের করে নেব এবং তার উপর ভিত্তি করে কোথায় সেটা চেয়েছে, যেমন এখানে শস্য নিউক্লিয়াস বলেছে 3n জন্য, ওর সাথে আমরা 3 ইন্টু করে দেবো। এখানে যদি আমাদের শস্য নিউক্লিয়াস না বলে গাছের পাতা বা মূলের কথা বলতো তাহলে নর্মাল আমাদের 40 হতো অ্যান্সার। এবং এখানে আমাদের যদি ফুলের পোলেনের মধ্যে বা ফুলের ভ্রূণের ভেতরে যে কোষগুলো থাকে, যাদেরকে আমরা সহকারী কোষ বা এগুলোর কথা বলি বা প্রতিপাদক কোষ, এইখানে কতগুলো থাকে, তাহলে আমরা জানি সেখানে n সংখ্যক ক্রোমোসোম থাকে, তাহলে সেখানে উত্তর কিন্তু আমাদের 20 হতো। পরবর্তী প্রশ্ন, মানুষের নিষিক্ত ভ্রূণ জরায়ুর গাত্রে যেখানে রোপিত হয় তাকে কি বলা হয়? তাকে আমরা এন্ডোমেট্রিয়ামের স্তর বলি। আমাদের যে স্তরগুলো থাকে, আমরা যে জরায়ুর মধ্যে যে স্তরগুলো দেখতে পাই, সেই স্তরগুলোর মধ্যে একটা এন্ডোমেট্রিয়ামের স্তর দেখতে পাই। এবং মানুষের যে মানে ভ্রূণের যে ডেভেলপমেন্ট ঘটে জাইগোট থেকে, তার সেটা যে মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা 3টা ফর্ম হয়। তো সেখানে ব্লাস্টুলা দশায় কিন্তু সেই ভ্রূণটা এখানে রোপিত হয়, মানে এন্ডোমেট্রিয়ামের স্তরে রোপিত হয়। এন্ডোমেট্রিয়ামের এখানে মায়োমেট্রিয়ামেরও একটি স্তর দেখতে পাই, সেটা পেশি দিয়ে গঠিত হয় এবং এন্ডোমেট্রিয়াম পেশির সাথে সাথে রক্তজালকপূর্ণও হয়। এখানে বাকি যে অপশনগুলো আছে, এক্টোডার্ম স্তর, মেসোডার্ম স্তর বা এন্ডোডার্ম স্তর, এই 3টা স্তরই কিন্তু আমরা ভ্রূণের মধ্যে দেখতে পাই। আমরা কখনো কখনো পড়েছি যে ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে রক্ত তৈরি হয়। তো মেসোডার্ম স্তর বা আমাদের ভ্রূণের যে এক্টোডার্ম স্তর, সেখান থেকে আমাদের স্কিন তৈরি হয়। তো এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম এগুলো আমরা ভ্রূণে দেখতে পাই। এন্ডোমেট্রিয়াম আমরা বা মায়োমেট্রিয়াম আমরা জরায়ু স্তরে দেখতে পাই, যেখানে এন্ডোমেট্রিয়ামে ভ্রূণ রোপিত হয়। নিষিক্ত এই ভ্রূণ যেটা এন্ডোমেট্রিয়ামে রোপিত হয় সেটাকে আমরা ব্লাস্টুলা বলি। পরবর্তী প্রশ্ন, ডিএনএতে যে নাইট্রেট ঘাটতি থাকে না সেটি কোনটি? সেটি হচ্ছে ইউরাসিল। ইউরাসিল ডিএনএতে থাকে না এবং তার পরিবর্তে আরএনএতে থাকে, এবং ডিএনএতে ইউরাসিলের পরিবর্তে কিন্তু আমাদের থাইমিন থাকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইউরাসিল। ইউরাসিল ডিএনএতে থাকে না। পরবর্তী প্রশ্ন, কোন মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না? কার্বন, ফসফরাস, নাইট্রোজেন এবং সালফার। এর সঠিক উত্তর হয়ে যাবে সালফার। ডিএনএ তৈরিতে সালফার লাগে না। তো আমাদের যে কার্বন, সেই কার্বন অবশ্যই লাগে, ফসফরাসও অবশ্যই লাগে। ফসফরাস HPO4, এটা আমাদের যে ফসফরাসের ফর্ম, যেটাকে আমরা শর্টকাটে পি লিখি, এবং তার সাথে আমাদের যে সুগার সেটা বন্ড করে থাকে, এবং এই সুগারের সাথে আমাদের নাইট্রোজেন বেসও থাকে। তাহলে আমাদের কার্বন দরকার, কারণ কার্বন দিয়ে সুগার গঠিত হয়। আমাদের ফসফরাস দরকার, এই পিটা ফসফরাসকেই ডিনোট করে, এবং নাইট্রোজেন বেসে তো অবশ্যই নাইট্রোজেন লাগবেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সালফার। সালফার ডিএনএর গঠনে ব্যবহৃত হয় না। পরবর্তী প্রশ্ন, শুক্রাণুকে পুষ্টি যোগান কে? এখানে অপশন আছে হচ্ছে লেডিকের কোষ, সাটোলি কোষ, প্রস্টেট গ্ল্যান্ড এবং পিত্তগ্রন্থি। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সাটোলি কোষ। আমরা সেমিনিফেরাস যে নালিকা হয়, সেই সেমিনিফেরাস নালিকার যদি প্রস্থচ্ছেদ করি তাহলে দেখব যে তার মধ্যে এরকম
বেশ কিছু সাটলি সেল বলে এক ধরনের কোষ থাকে। সাটলি সেলের যে কোষগুলো থাকে, শুক্রাণুর মস্তক এই সাটলি সেলের মধ্যে প্রবিষ্ট করানো থাকে। তাহলে শুক্রাণুগুলো এই সাটলি কোষ থেকেই পুষ্টি জোগাড় করে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হচ্ছে হরাইজন্টাল মাইক্রোস্কোপ। আদা হলো একটি পরিবর্তিত কাণ্ড। আদা মাটির নিচে পাওয়া গেলেও এটি পরিবর্তিত কাণ্ড, কারণ এর মধ্যে আমরা পাতার মতো শল্কপত্র দেখতে পাই, তো সেটি ওই জন্য কাণ্ড। রেণু নিম্নে যে প্রকার জননের একক? অঙ্কজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং কোনোটি নয়। সঠিক উত্তর হবে অযৌন জনন। অযৌন জননের একক হচ্ছে রেণু, এবং এটা যদি আমাদের যৌন জনন হয়ে যেত তাহলে এর একক হচ্ছে আমাদের গ্যামেট। মেল গ্যামেট বা ফিমেল গ্যামেটের নাম আমরা শুনেছি। এই গ্যামেট হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের একক, আর রেণু আমাদের অযৌন জননের একক। পরবর্তী প্রশ্ন, ডিএনএ প্রতিলিপিকরণ কোন প্রকারের? রক্ষণশীল, অর্ধরক্ষণশীল, রক্ষণশীল এবং অর্ধরক্ষণশীল এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে অর্ধরক্ষণশীল, যার ইংলিশ হচ্ছে সেমি কনজারভেটিভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অর্ধরক্ষণশীল, কিন্তু আমরা কোনো কোনো বইয়ের মধ্যে রক্ষণশীল এবং সংরক্ষণশীল বিভিন্ন ধরনের কনজারভেটিভ বা ডিসপারসিভ বিভিন্ন ধরনের জিনিসই আমরা পাবো। বলা হয়েছে এরকম একটা ডিএনএ স্ট্যান্ড থাকবে, সেটাকে দেখে এর একটা প্রতিলিপি তৈরি হয়ে যাবে, জাস্ট এটাকে দেখে একটা প্রতিলিপি তৈরি হয়ে যাবে, এটাকে আমরা বলবো সংরক্ষণশীল। এই ধরনের যে মতবাদ সেটা বর্তমানে আর মানা হয় না। এছাড়া একটি হয় ডিসপারসিভ। ডিসপারসিভ মানে হচ্ছে এরকম টাইপের ডিএনএর যে স্ট্যান্ড থাকে সেটা কোথাও কোথাও ভেঙে যায় বা এরকম একটি অংশ গঠন করে, সেটাকে দেখে বাকি এখানে আর একটা করে তার পার্ট তৈরি হয়ে যায়। এরকম ভাবে ডিএনএ থাকে এবং সেটাকে দেখে এরকম একটা ডিএনএ তৈরি হয়ে যায়। যাই হোক, বর্তমানে আমরা এই মতবাদটাকেও মানবো না, এটাকে আমরা ডিসপারসিভ বা ডিসপারসিভ মেথড বলি। এছাড়াও আমাদের যে এখানে আছে অর্ধরক্ষণশীল, সেটি কীরকম? ডিএনএ যে দুটো স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডের মধ্যে যে নাইট্রোজেন বন্ডগুলো থাকে, এই নাইট্রোজেন বন্ডগুলো ভেঙে যায়, সেই ডিএনএ দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যায়, এবং এইখানে যে নাইট্রোজেন বন্ড মানে এখানে যে আমাদের নিউক্লিওটাইডগুলো থাকে সেটার একটা প্রতিলিপিকরণ এখানে পাশে তৈরি হয়। এই যে মেথড, এটাকে আমরা বলবো হচ্ছে অর্ধরক্ষণশীল, এবং আমাদের ডিএনএ অর্ধরক্ষণশীল প্রকারেই বিভাজিত হয়। এই ডিএনএ যে অর্ধরক্ষণশীল প্রকারে বিভাজিত হয় একে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি। পরবর্তী প্রশ্ন, সিএমভি কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস এর নিউক্লিয় বস্তুটি কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস কিন্তু অবশ্যই একটি উদ্ভিদ ভাইরাস, যেটা আমাদের ফুলকপির মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। তো উদ্ভিদ ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রেই আরএনএ হয়, কিন্তু কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস কিন্তু ডিএনএ ভাইরাস। এটার মধ্যে একটু এক্সেপশন দেখা যায়। এর আগে মক টেস্ট সিরিজে তোমরা দেখতে পাবে কিছু প্রশ্ন এরকম এসেছিল যে উদ্ভিদ ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রে কীরকম হয় বা প্রাণী ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রে কীরকম হয়। তো প্রাণী ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ প্রকৃতির এবং উদ্ভিদ ভাইরাস বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ প্রকৃতির হয়। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএ প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, গুপ্তবীজি নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস থেকে কোনটির উৎপন্ন হয়? খুবই সহজ প্রশ্ন, শস্য উৎপন্ন হয়। এবং এই শস্য বানানটা তোমরা কিন্তু এরকম দুটাই এরকম দন্তস্ব দেখতে পাও, ঠিক আছে? এখানে তালিবর্ষ নয়, দুটাই দন্তস্বই হবে। যাই হোক, এখানে আমরা দন্তস্ব দিয়ে যে শস্য বানান হয় নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস থেকে সেই শস্য তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, যৌন দ্বিরূপতাবিহীন প্রাণী কোনটি? ময়ূর, কেঁচো, মাছ। কোনো কারণবশত এখানে অপশন ডিটা ওঠেনি। যাই হোক, অপশন ডি বাদে এই যে অপশনগুলো আছে এখান থেকে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে যাব। ময়ূর, কেঁচো এবং মাছ, এর মধ্যে কেঁচো যৌন দ্বিরূপতাবিহীন প্রাণী। যৌন দ্বিরূপতাবিহীন প্রাণী আমরা কাদেরকে বলবো? যাদের মধ্যে মেল এবং ফিমেল আলাদা করে চেনা যাবে না। তো কেঁচো সেরকম প্রাণী যেখানে মেল এবং ফিমেল আলাদা করে চেনা যাবে না, কারণ কেঁচোর মধ্যেই তার 11 নম্বর এবং 14 নম্বর দেহখণ্ডকের মধ্যে মেল পার্ট এবং ফিমেল পার্ট থাকে। সেই জন্য কেঁচোকে আমরা যৌন দ্বিরূপতাবিহীন প্রাণী বলবো। এছাড়া আমরা ময়ূর বা মাছ এদেরকে আমরা আউটলুকস থেকে বুঝতে পাই। পরবর্তী প্রশ্ন, মানুষের অ্যালোসোমের সংখ্যা কত? মানুষের অ্যালোসোমের সংখ্যা 22 জোড়া, 23 জোড়া, 1 জোড়া এবং কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে 1 জোড়া। এটা ফিমেলদের মধ্যে হয়ে যাবে XX, তার মধ্যে একটি এক্স কার্যকারী এবং আর একটি এক্স নিষ্ক্রিয়, তাকে আমরা বার বডি বলবো। এবং মেলদের মধ্যে হয়ে যাবে এক্স এবং ওয়াই। পরবর্তী প্রশ্ন, একটি অন্ড জরায়ুজ প্রাণী কোনটি? হাঁস, তিমি, কাতল মাছ এবং হাঙ্গর। এর সঠিক উত্তর হয়ে যাবে হাঙ্গর। হাঙ্গরকে আমরা অন্ড জরায়ুজ প্রাণী বলবো এ কারণে, কারণ হাঙ্গরের পেটে ফার্স্টে ডিম তৈরি হয়। আমরা যদি শার্কের একটা গঠন দেখি, আমরা যদি একটা শার্কের গঠন দেখতে পাই তাহলে আমরা দেখব যে শার্কের যে
পেট থাকবে, শার্কের পেটের মধ্যে ফার্স্ট একটা ডিমের মতো বস্তু গঠিত হবে, কিন্তু তার খোলক থাকে না। তো খোলক থাকে না জন্য মাতৃগর্ভের মধ্যেই সেই শার্কের যে ছোট্ট সন্তান হয়, সে ওই ডিমের মতো যে আস্তরণ থাকে সেটিকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং ছোট অপত্য সন্তান হিসাবেও বাইরে বেরিয়ে আসতে পারে। যেহেতু শার্কের যে পেটের ভেতরে শার্কের সন্তান অপত্য সেরকমভাবে বাইরে বেরিয়ে আসতে পারে, তো এদেরকে আমরা অন্ড জরায়ুজ বলবো। অন্ড অর্থাৎ প্রথমে ওদের ডিম তৈরি হয়েছিল এবং তারপরে সেই ডিম থেকে বেরিয়ে ও শাবক হিসাবে দেহের বাইরে এসেছে, সেই জন্য এদেরকে আমরা অন্ড জরায়ুজ বলি। পরবর্তী প্রশ্ন, পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয়? একে আমরা পরাগ সংযোগ বলবো, নিষেক বলবো না। নিষেক কাকে বলবো? নিষেক যখন হবে যখন মেল পার্ট মানে আমাদের পোলেন এবং পোলেনের নিউক্লিয়াস এবং ফিমেল পার্ট মানে ডিম্বাণুর সাথে মিলিত হবে। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলনকে আমরা নিষেক বলবো, কিন্তু পরাগরেণুর যে আদান প্রদান হবে মানে ফুলের পোলেন গ্রেইন একটা ফুলের অ্যান্থার থেকে অন্য একটা গর্ভমুণ্ডে যাবে, এটাকে আমরা পরাগ সংযোগ বলি। পরবর্তী প্রশ্ন, সোরাস এবং সিনোসোরাস কোন ধরনের উদ্ভিদে দেখা যায়? ফার্নে। এবং কোনটি আয়নের গঠনে পাওয়া যায় না? এর মধ্যে হয়ে যাবে থাইমিন। থাইমিন আয়নেতে পাওয়া যায় না, পরিবর্তে আমরা ইউরাসিল পাই। তো আজকে তোমাদের যে মক টেস্ট সিরিজ, তার মধ্যে আমরা আলোচনা করেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এএনএম জিএনএম পরীক্ষায় অবশ্যই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আমাদের চ্যানেল থেকে তোমাদের এএনএম জিএনএম এর যে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে, ফর্ম ফিল আপ, তার সম্পর্কে তোমরা পেয়ে যাবে একটি বিস্তারিত ভিডিও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর প্রত্যেক দিন ক্লাসগুলো করে নিজেদের স্বপ্ন পূরণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য ইয়ারলি মাত্র 999 টাকায় একটি সুবর্ণ সুযোগ আনা হয়েছে, যে তোমরা মাত্র 999 টাকায় ইয়ারলি সাবস্ক্রিপশানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের মক টেস্ট সিরিজ এবং অফলাইন এবং অনলাইন ক্লাসের সুযোগ।